জবাব দিতে গিয়ে সরকারের সমালোচনা করতেও ছাড়েননি বিএনপি প্রধান। কথা বলেন সাম্প্রতিক খুন আর গুমের বিষয়ে। আবু বকর সিদ্দিকী সাহেবকে দিনে দুপুরে কিভাবে গুম করা হলো, এই অবৈধ সরকার এই ভদ্রলোককে ছেড়ে দিয়ে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আর না হলে এর থেকে শুরু হতো এই সরকারের পতনের আন্দোলন, কেউ ঠেকাতে পারত না। সব মিলিয়ে বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে ক্ষান্ত হননি বেগম জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগকে জনসমর্থনহীন বলেও দাবি করেন। আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনাদের হাতে সময় খুব কম, বেশি দিন করতে পারবে না, বিদায় নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। এরাও যখন ক্ষমতা থেকে বিদায় নেবে তখন তাদেরকে এইখানে জবাব দিতে হবে, জনগণের কাছে হিসাব দিতে হবে। তরুণদের নেতৃত্বে এনে আগামীর আন্দোলনের জন্য দল গোছানো হচ্ছে বলেও কাউন্সিলে জানান বিএনপি চেয়ারপারসন। এখন যে সামনে যে সংগ্রাম আন্দোলন করতে হবে এবং ভোটও কিন্তু একটা আন্দোলনের অংশ এবং শক্তি, সেজন্য আমাদের প্রয়োজন এখন ইয়াং লিডারশিপের বেশি প্রয়োজন। সেই জন্য তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে। পাশাপাশি ক্ষমতায় গিয়ে বিকল্প উপায়ে বিদ্যমান পানি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে খালেদা জিয়া অভিযোগ করেন শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচিতে বাধা দিতে চাইছে সরকার। লং মার্চ করবে আমাদের দল কেন? মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশ একটি কালো মেঘে ঢেকে যেত। শনিবার বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তার দাবি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে যে নির্বাচন করা সম্ভব ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ হয়েছে। ব্যবসায়ী এবি সিদ্দিকের অপহরণকারীদের খুঁজে বের করতে সন্দেহভাজনদের তালিকা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। একথা জানিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, অপহরণে ব্যবহৃত গাড়ি এবং অন্য আলামত খুঁজে বের করার চেষ্টা চলছে। অন্যদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ধরা সম্ভব হবে বলে আশাবাদী এবি সিদ্দিকের স্ত্রী বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। রিপোর্ট করছেন রুবিনা মোস্তফা। গেল বুধবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এবি সিদ্দিকীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর ৩৫ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে রাজধানী মিরপুরে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়। শুক্রবার নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া জবানবন্দির উপর ভিত্তি করে অপহরণকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং যেখানে যেটি প্রয়োজন, অর্থাৎ যেখানে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে সেখানে জিজ্ঞাসাবাদ, যেখানে পর্যবেক্ষণে রাখার দরকার আছে সেটি, কিংবা আরো কিছু কৌশল রয়েছে সেই কৌশলগুলো আমি সব ডিসক্লোজ করব না। যে ধরনের কৌশল অবলম্বন করা সম্ভব সবই করা হবে। তদন্তের কাজ নিয়ম অনুযায়ী চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। অত্যন্ত সুপরিকল্পিতভাবে দীর্ঘদিনের পরিকল্পনার ফসল হিসেবে কাজটি করেছে। তারা একটা মোটিভ নিয়েই কাজটি করেছে এবং এই কাজটি তারা অত্যন্ত নিপুণতার সাথে করেছে। এদিকে সেন্ট্রাল রোডের বাসায় শনিবার দুপুরেও সাংবাদিকদের সাথে কথা বলেন এবি সিদ্দিক। ওই টাইপেরই হবে, 5 to 6 এর মধ্যে, 5 to 6 যেটা আমি আগে বলে আসছি ওরকমই হবে। আর কথাবার্তা আসলে ওরকম ভাবে শোনার কোনো সৌভাগ্য আমার হয়নি, কারণ ওরকম আমার সামনে ওরকম কথাবার্তা বলেও নি। আর যেটা আমাকে ভিতরে ঢুকে যখন বেঁধে টেঁধে ফেলে, তারপর তো ওরা নিজেদের মধ্যে জাস্ট এই ধরনের কথাবার্তা বলছে যে আমাকে খুব পয়সাওয়ালা মনে হচ্ছে, আমি এর থেকে অনেক পয়সা পাওয়া যাবে, মানে যেই পদ্ধতিতে আমাকে খুব তাড়াতাড়ি ওরা বেঁধে ফেললো, আমাকে শুয়ে ফেললো, মনে হচ্ছে যে ওরা এই ধরনের কাজ প্রায় করে থাকে। অপহরণের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তার স্ত্রী। কি অপরাধ করেছি আমরা যে 1.5 দিন জীবন এবং মৃত্যু নিয়ে আমাদেরকে ভাবতে হবে? আমরা তো আইনকে উপাত্ত করে কাজ করি, কাজে আমরা অবশ্যই চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং আমরা বিশ্বাস রাখি যে সুষ্ঠু তদন্ত হবে। রিজওয়ানা হাসানের মতে, এই ধরনের অপরাধ বন্ধে সব শ্রেণী পেশার মানুষের সমন্বিত চেষ্টা দরকার। রুবিনা মুস্তফা, এসএটিভি, ঢাকা। এবি সিদ্দিকের অপহরণের ঘটনার সঙ্গে ক্ষমতাবান লবিস্ট ও মাফিয়া চক্র জড়িত বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। শনিবার দুপুরে নাগরিক অধিকার সুরক্ষায় জনস্বার্থ মামলার ভূমিকা ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত সভায় এই বিচারপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপ ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতায় এবি সিদ্দিককে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভারতের জনস্বার্থ মামলার সূচনাকারী আইনজীবী MC মেহতা। বক্তারা বলেন, সামাজিক ন্যায় বিচার
প্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে আইনজীবীরা জনস্বার্থের মামলাগুলো পরিচালনা করবেন। এবি সিদ্দিককে ছেড়ে দেয়ায় প্রমাণ করে গুম এবং অপহরণের সঙ্গে সরকারের কোনো মহল জড়িত নয়। শনিবার বিকেলে কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ একথা বলেন। এবি সিদ্দিক এবং ইলিয়াস আলীর অপহরণের ঘটনা একই সূত্রে গাঁথা, বিএনপির এই বক্তব্য সঠিক নয় বলেও তার দাবি। সিদ্দিককে উদ্ধার করার পরে এটা প্রমাণিত হয়েছে যে সরকারের কোনো সংশ্লিষ্ট মহলের সঙ্গে জড়িত ছিল না, এবং আমরা বারবারই বলে এসেছি ইলিয়াস আলীর ঘটনার সঙ্গে সরকার জড়িত নয়। এটা বিএনপি নেতাদের কথা অনুযায়ী আজকে যাদের সামনে পরিষ্কার হয়ে গেছে যে দুইটা একই সূত্রে গাঁথা হলে পরে এটার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্ট নেই। গণজাগরণ মঞ্চ তার কার্যকারিতা হারিয়েছে বলে দাবি করেছে এই আন্দোলনের রূপকার ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। একই সঙ্গে সংগঠনটি বলছে ইমরান এইচ সরকারও এখন আর মঞ্চের মুখপাত্র নেই। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চ নিয়ে ওঠা বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে সংগঠনটি। মহসিন কবিরের রিপোর্ট। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে গেল বছরের 5 ফেব্রুয়ারি শাহবাগে জড়ো হন কয়েকজন ব্লগার। দেশ জুড়ে সৃষ্টি হয় অভূতপূর্ব গণজাগরণ, গঠন হয় গণজাগরণ মঞ্চ, যার মুখপাত্র করা হয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্টের আহ্বায়ক ইমরান এইচ সরকারকে। 200-রও বেশি সংগঠনের অংশগ্রহণে গঠিত গণজাগরণ মঞ্চের দাবির পরিপ্রেক্ষিতে সংশোধন আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। আপিলে ফাঁসির সাজা হয় কাদের মোল্লার, কার্যকর হয় সেই আদেশ। কিন্তু মুখপাত্রের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিতর্কিত বিভক্ত হয়ে পড়ে গণজাগরণ মঞ্চ। যেহেতু শাহবাগ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ঐক্য, অহিংসা এবং জনসম্পৃক্ততার মতো বিষয়গুলো আজ অনুপস্থিত বা এগুলোর চর্চা নেই, সেহেতু এই মুহূর্তে গণজাগরণ মঞ্চ সার্বিক অর্থে আর কার্যকর নেই। স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতন্ত্র নিশ্চিত করে গণজাগরণ মঞ্চকে পুনর্গঠিত করতে সব সংগঠনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ব্লগাররা। আহ্বায়ক বলে গণজাগরণ মঞ্চ যাকে স্বীকৃতি দিয়েছে এবং আমরা যার হাতকে শক্তিশালী করেছি, তিনি একটা সময় এসে তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং আমাদের স্বপ্ন আঘাতপ্রাপ্ত হচ্ছিল। একক মানুষের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে আজকে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটার সঙ্গে আমাদের অহিংস আন্দোলনের যে চিন্তা চেতনা থেকে আমরা এসেছি তাদের কোনোটাই মিল পাওয়া যাচ্ছে না। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ইমরান এইচ সরকারকে পরিচয় না করিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। বিভিন্ন স্টুডিও থেকে তোলা ছবি নিয়ে বানানো হচ্ছে ভুয়া জাতীয় পরিচয়পত্র। সেগুলো বিক্রি করা হচ্ছে যে কারো কাছে। এমন 53,000 ভুয়া পরিচয়পত্র এবং 36,000-এরও বেশি রঙিন ছবি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আটক করেছে এই চক্রের 2 সদস্যকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, যারা ভুয়া পরিচয়ে মোবাইলের সিম কিনে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে তারাই এসব ভুয়া পরিচয়পত্রের গ্রাহক। রুবিনা মোস্তফার আরও একটি রিপোর্ট। মাত্র 30 থেকে 35 টাকায় পাওয়া যাচ্ছে জাতীয় পরিচয়পত্র, কিন্তু যারা এই পরিচয়পত্র ব্যবহার করছেন তাদের কারোরই আসল পরিচয় নয় এটি। এই ধরনের ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি হচ্ছে অনেকদিন ধরেই, তবে বসেছিল না গোয়েন্দা পুলিশও। রাজধানীর পূর্ব ধলাইপাড়ে অভিযান চালিয়ে শুক্রবার রাতে আটক করা হয় এই চক্রের সদস্য আমিনুলকে। তার দেয়া তথ্যে অভিযান চালানো হয় গাজীপুরের আরিজপুরে। আটক করা হয় তৌফিককে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণের ভুয়া জাতীয় পরিচয়পত্র। অপরাধ কর্মের সাথে যুক্ত হবে এমন লোকেরা যদি সিম কিনতে চায়, ফেক জাতীয় পরিচয়পত্র এবং ছবি সংগ্রহ করে এবং এগুলো জমা দিয়ে তারপরে সিম সংগ্রহ করে। ভুয়া এসব পরিচয়পত্রে ব্যবহার করা হয় নির্বাচন কমিশনের স্বাক্ষরের ফটোকপি। তাই সহজে বোঝা যায় না এটি আসল না নকল। জানতে চাওয়া হয় কোন কাজে ব্যবহার করা হয় এসব ভুয়া পরিচয়পত্র। সাইনিং অথরিটি তাদের সিগনেচার স্ক্যান করে এটিতে বসিয়ে দেওয়া হয়েছে। ফলে এটি শুধুমাত্র মানে ন্যাশনাল আইডি বা এই যে জাতীয় পরিচয়পত্র, এটি নির্বাচন কমিশনে অথবা যেখানে সংরক্ষিত আছে সেখানে যাচাই করা ছাড়া এগুলো যে ভুয়া সেগুলো ধরার আসলে আর কোনো ব্যবস্থা নেই। এই দুজনের বিরুদ্ধেই রাজধানীর কদমতলী থানায় প্রতারণার মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। তদন্তের জন্য দুদকে পাঠাতে হবে। রুবিনা মোস্তফা, এসএটিভি, ঢাকা। এসএটিভি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সুমনা হাউজিং বিরতি, ফিরে এসে থাকছে।